ডেটিং ব্যাপারটা ঠিক কি বলুন তো? ডেটিং হচ্ছে যখন আপনি আপনার কোনো পছন্দসই মানুষের সঙ্গে কিছু বিশেষ রোম্যান্টিক মুহূর্ত কাটাবেন। মানে ধরুন আপনি ভেবেছেন প্রথম ডেটে চোখের বালি দেখতে যাবেন, এদিকে আপনার ডেট দেখতে চাইছে গোবিন্দার কোনো ছবি। তাহলে কি সত্যি মিল হলো? কিন্তু প্রথম ডেটে এরকম ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ডিসিশন নেবেন না। প্রথম ডেট হচ্ছে শুধু মজা করবার জন্য, ভালো করে উপভোগ করবেন, ভালো করে এনজয় করবেন। আমার মনে হয় যে ডেটিং একটা খুব প্রয়োজনীয় জিনিস জীবনে, কারণ ডেটিংয়ের মাধ্যমে আমরা অন্যান্য মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারি, নিজেদের জন্য একটা জীবন সঙ্গী খুঁজে বার করতে পারি। তাই প্রথম ডেটে জাস্ট হ্যাভ ফান। চলুন ডেটিংয়ের কথা বলতে বলতে শুরু করি আজকের নারী। নমস্কার, নারীর কমলিকা নিয়ে এসেছি আপনাদের জন্য ফ্যাশন সেগমেন্ট। এখন তো শীতকাল, নিশ্চয়ই আলমারি থেকে গরম জামাগুলো বের হয়ে গেছে। একটা ভালো গরম জামা, ফ্যাশনেবল গরম জামা যদি কোনো সাধারণ পোশাকের সঙ্গেও ব্যবহার করা যায়, সেই পোশাকের কিন্তু একটা অন্য মাধুর্য পাওয়া যায়। সুন্দর ফ্যাশনেবল গরম জামা কেমন হয় সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো আকৃতি বুটিকের সুপ্তি বসুর সঙ্গে। আসুন কথা বলা যাক সরাসরি সুপ্তিদির সঙ্গে। নমস্কার সুপ্তিদি, একটা সাধারণ শাড়ির সঙ্গেও যদি আমরা একটা ভালো গরম জামা, শাল, কার্ডিগান নির্বিশেষে ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের পোশাকটা আরও অ্যাট্রাকটিভ হয়ে ওঠে। তো সেই বিষয়ে আপনি যদি আমাদের দর্শক বন্ধুদের বলেন, আপনার আকৃতি বুটিকের যা গরম জামার কালেকশন, সেখানে কি শুধু শাল না আরও অন্যান্য কিছুও থাকে? না, মেইনলি আমি ব্যবহার করি শালগুলোই, কারণ আমার মেইনলি তৈরি হয় শাড়ি এবং পাঞ্জাবি, সালোয়ার কামিজ খুব কমই, কিন্তু তার সঙ্গে বেশি আমি ইউজ করি শালটাই। কারণ শালটা এমন একটা জিনিস যেটা ডিজাইনার শাল হিসেবে আমি তৈরি করি, কিন্তু ওটা শাড়ির সঙ্গে বলুন কিংবা সালোয়ার কামিজের সঙ্গে বলুন, সব কিছুতেই ওটা ব্যবহার করা যেতে পারে। আচ্ছা সত্যিদি, কেন গরম জামা, শাল, মানে এগুলোর ওপরে আপনি ডিজাইনার কাজ করছেন, তো হঠাৎ এগুলো চুজ করলেন কেন? শালটাই মেইনলি চুজ করলাম এই কারণে যে ধরুন গরম জামা তো আমাদের শীত প্রধান দেশ নয়, আমাদের 2-3 মাসেই বোধহয় 2 মাস ম্যাক্সিমাম শীত থাকে। সেই জন্য শীতকালে ওই 2 মাসের জন্য ম্যাক্সিমাম শালটাই যদি আমি ইউজ করি, মানে শালটার উপর নানা রকম ক্রিয়েশন করি, ওটা শাড়ির সঙ্গে ইউজ করা যাবে এবং সালোয়ার কামিজের সঙ্গেও পরা যাবে, মানে মাল্টিপারপাস ইউজ করা যাবে, সেই ভেবেই আমি শাল সেটাকে মাথায় রেখেই করা। আর আমাদের দর্শক বন্ধুদের আমার জানতে ইচ্ছে করছে যে আপাতত আমি কিন্তু সুপ্তিদিরই একটা ক্রিয়েশন পড়ে আছি, মানে এই শালটা সুপ্তিদির করা। তো এই শালটার একটু ব্যাকগ্রাউন্ডটা যদি আমাদের দর্শকদের বলে। এটা গরম কাশ্মীরি শালের ওপর, মানে এটা নেভি ব্লু কালার তো দেখতেই পাচ্ছেন, তার উপরে স্টিচ করা আছে, কাঁথা কাজ করা আছে এবং হেরিং বোন দুটো মিশিয়ে স্টিচ করা আছে। এই মাল্টি কালার দিয়ে করা থাকলে নানা রকম শাড়ির সঙ্গে, মানে একটা শাড়ি আমি মাল্টিপারপাস হিসেবে ব্যবহার করতে পারবো। নিশ্চয়ই, কারণ এতে যদি 3টে কালার কম্বিনেশন ইউজ করা হয়েছে, নেভি ব্লু এর উপরে সাদা বিস্কিট, হালকা গ্রে দেখতে পাচ্ছি, তাহলে আমি গ্রে শালের সঙ্গে নিলাম, গ্রে শাড়ির সঙ্গেও পরলাম, নীল শাড়ির সঙ্গে পরলাম, সাদা শাড়ির সঙ্গেও পরলাম, আবার বেজের সঙ্গেও এক্সপেরিমেন্ট করতে পারলাম। তো এইগুলো মাথায় রেখেই আপনি গরম জামাগুলো তৈরি। আচ্ছা, আর একটু আমাদের দর্শক বন্ধুদের আপনার অন্যান্য শালের কালেকশনগুলো দেখাবো। শাল, এটা যেমন ব্ল্যাক শাল, গরম কাশ্মীরি ব্ল্যাক শালের ওপর আড়ি কাজ করা রয়েছে। বাহ, কাশ্মীরি শালের মেটেরিয়ালটাও তো, হ্যাঁ মেটেরিয়ালটা খুব ভালো, একদম ভালো কোয়ালিটির মেটেরিয়ালের ওপর তার উপরে আড়ি কাজ করা রয়েছে। বাহ, খুব সুন্দর। আর এটাও স্টিচ করা রয়েছে ব্রাউন কালারের শালের ওপর, ক্রিম কালার দিয়ে স্টিচ করা রয়েছে। খুব সুন্দর কাজ। আর এই মোটিভগুলো, এটা তো বোধহয় একটা করে গণেশ, মঙ্গল ঘট আর স্বস্তিক দিয়ে করা, মানে মাঙ্গলিক দিয়ে করা, মাঙ্গলিক দিয়ে করা, খুব সুন্দর কনসেপ্ট। এটা হলো তসর সিল্কের শাড়ি, ঢালা কাজ। এটাতে 2 রকম কাজ করা আছে, আড়ি এবং সুতোর কাজ এবং প্যাচওয়ার্ক করা রয়েছে। এই পাটটা প্যাচওয়ার্ক করে বসানো রয়েছে সুতোর কাজ করে, আর সিল্ক তসরটার উপর বাদলা বসানো রয়েছে এবং আড়ি কাজ করা রয়েছে, প্লাস কিছু ক্রিয়েশন করা আছে। এই যে গণেশের তানপুরা বাজাচ্ছে গণেশ, সেগুলোতে আড়ি কাজ দিয়েই করা আছে। বাহ, খুব সুন্দর, অপূর্ব। আর দিদি, কালার স্কিমসগুলো আপনার মাথায় কি করে এলো? এগুলো ধরুন শাড়ির বেস কালারটার ওপর থেকে আমি চুজ করি যে কিভাবে কোন কালারটা দিলে এটা আরও ব্রাইট হবে, মানে শাড়িটা এমনভাবে তৈরি করি যদি লাইট কালার হয় দিনের বেলা পরতে পারে, তাহলে সুদিং কালার যাতে থাকে তার সঙ্গে ম্যাচিং, সেইভাবেই করি।
বাহ, আর এই যে ছোট ছোট মিরর ওয়ার্ক করেছেন, এটাতে একটা লুক, কিন্তু একটা ওই ইভিনিং পার্টি ওয়্যার লুক এসে যায়, কারণ একটু চকচক করে, রিফ্লেক্ট করে আলো পড়লে। তো সেটা ভেবেই, যদিও এটা বেশ, মানে আমরা রংটা আমি বলবো একেবারে তসরের রং, কিন্তু তার মধ্যে কিন্তু একটা পার্টি লুক এসে গেছে। পার্টি লুকটা করা হয় ওই মিরারটা যখনই আমি বসাচ্ছি, তখনই ওটা যেহেতু শাড়িটা তখন ব্রাইট হয়ে যাচ্ছে, তার ফলে শাড়িটার কালার কম্বিনেশনের সঙ্গে যদি আমি সেই কালারের কিংবা আরেকটু ব্রাইট কালার দিয়ে মিরার বসাই, তখন কিন্তু ওটা অটোমেটিক্যালি গর্জিয়াস লুক দেবে। বাহ, আচ্ছা দিদি, আমাদের মডেলরা যে শাড়ি এবং তার সঙ্গে আপনারই হাতের কাজ করা শাল পরে আছে, তার ব্যাকগ্রাউন্ড একটু বলবেন? এই কালোটা হলো বিষ্ণুপুরি সিল্ক। আমরা বিষ্ণুপুরি সিল্কের ওপরই কাজ, বিষ্ণুপুর এবং ব্যাঙ্গালোর সিল্কটা পছন্দ করি এই কারণেই, কারণ এটা থিক কোয়ালিটি হয়, তার উপর যে কোনো রকম কাজ করলে আর দেখুন সেটা মানে ফুটে ওঠে, এবং তাছাড়াও কি অনেক দিন ইউজ করতে পারে। আচ্ছা, এই যে কালোর উপরে লাল আর গোল্ডেন দিয়ে কাজ করেছেন, তো খুব রিচ আর খুব ব্রাইট ভাইব্রেন্ট লাগছে শাড়িটাকে। তো এই মানে এই কালার স্কিমটা যে আপনি চুজ করেছেন, এটা কি করতে করতে ধরুন হয় না, মানে একটা কালো শাড়ির উপরে লাল অ্যাপ্লিক বসালাম, বানাতে বানাতে হঠাৎ মনে হয় যে একটু গোল্ডেন টাচ দিলে ব্যাপারটাকে আরো ব্রাইট লাগবে? না, এটা ভেবেইছিলাম যে পার্টি ওয়্যার হিসেবেই বানাবো, কালো লাল গোল্ডেন অটোমেটিক্যালি গর্জিয়াস কালার। এটা ভীষণ গর্জিয়াস হয়েছে এবং খুব অ্যাট্রাকটিভ। সেটা দেখুন, আপনি সন্ধ্যেবেলা কোনো পার্টিতে যদি এটা পরে যান, মানে ভীষণ অ্যাট্রাকটিভ লুক দেবে। আর তার সঙ্গে অদ্ভুতভাবে এই সাদা শালটা, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কালো আর লাল দিয়ে নকশা করা, মানে পুরো গায়ে ছোট ছোট বুটি এবং পাড়ের দিকে একটা বর্ডার করেছেন, সেটাও কিন্তু খুব সুন্দর যাচ্ছে। মানে চট করে কালোর ওপরে লাল আর গোল্ডেন, সাদার ওপরে কালো আর লাল, মানে একদম অন্য ধরনের দুটো জিনিস কিন্তু একসঙ্গে ব্লেন্ড করে খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, এটা এর সঙ্গেই বানানো হয়েছে, কারণ ধরুন একটা পার্টিতে গেল শীতকালে, ঠান্ডা তো লাগবেই, বিশেষ করে ফিরবার সময় তো ঠান্ডা লাগতেই পারে। পার্টিতে হয়তো সবার সামনে একটু কনসিয়াসলি আমরা পোশাকটা দেখালাম, গরম জামাটা দেখালাম না, তারপরেও ফেরার সময় বেশি ঠান্ডায় যদি আমি এই শালটা ব্যবহার করি, তাহলে কিন্তু এটারও একটা আলাদা লুক দেবে। সুতরাং দুটো মিলিয়ে আমার মনে হয় একটা পার্টি ওয়্যার ভাবা যেতে পারে। আর আপনি যখন এটাকে পার্টি ওয়্যার, মানে শীতকালের পার্টি ওয়্যার হিসেবে বিক্রি করছেন, তখন কি এটাকে একসঙ্গে করছেন নাকি আলাদা আলাদা করবেন? আমি একসঙ্গেই করতে পারি, যদি কেউ নয়, যদি আলাদা কেউ নয় তাকেও দিতে পারি আলাদা সেই ব্যাপারে। ফ্লেক্সিবল। আর প্রাইস রেঞ্জটা? ওটা শাড়ির দাম আছে 2500 আর শলটা আছে 1500। বাহ, এগুলো কাশ্মীরি শাল, গরম মানে একদম পিওর কাশ্মীরি শাল। আর আমাদের হাতে যেই শাড়িগুলো রয়েছে, যেমন এই তসরের শাড়ি, এটার কিরকম প্রাইস রেঞ্জ? এটা 4000। আর এমনি আমরা প্রথমে যে শালগুলো দেখলাম, তার কিরকম প্রাইস রেঞ্জ? এটার সঙ্গে এই কালোটা খুব সুন্দর যাবে, এটার সঙ্গে আমি যদি কালোটা একসঙ্গে কিনতে চাই, তাহলে এটা মানে এটা তাহলে 5500 পড়বে। 5500। আমাদের আরেকজন মডেল আপনারই শাড়ির সঙ্গে আপনারই বানানো শাল পরে আছে, এই শাড়িটা কি ভেবে করা এবং কি কি ইউজ করেছেন এখানে? এই শাড়িটা কিন্তু কটন শাড়ি, তার উপরে প্যাচওয়ার্ক এবং ব্লক করা আছে, কারণ এখন ভীষণভাবে প্যাচওয়ার্কে সবাই অ্যাট্রাক্টেড হচ্ছে। সব রকম প্যাচওয়ার্কই করা হয়, এটা যেমন প্যাচওয়ার্ক করে তার মাঝখানে আবার মিরার বসানো হয়েছে, এবং তার সঙ্গে ম্যাচিং করে আবার ব্লক প্রিন্টও করা হয়েছে। শাড়িটা কিন্তু একদম অর্ডিনারি শাড়ি, কিন্তু এইসব ক্রিয়েশনের ফলে শাড়িটার কিন্তু লুকটা অনেক অন্যরকম হয়ে গেছে, একটা ক্রিয়েটিভ লুক হয়েছে। নিশ্চয়ই। সেই জন্য আমি অদ্ভুতভাবে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি, এই মডেল পরে আছে, দেখতেও তাকে খুব সুন্দর লাগছে। এই হালকা বেস রংটার উপরে আপনি হলুদ ইউজ করেছেন, সবুজ ইউজ করেছেন, কালো, আবার দু রকমের সবুজ, মানে অ্যাপ্লিকটা করেছেন একটা অন্য সবুজ দিয়ে, আবার পাড়ে যখন ওই এটাকে যখন ডাই করেছেন একদম পাড়ের কাজটা, তখন একটা অন্য সবুজ ইউজ করেছেন। এইগুলো ছোট ছোট জিনিস, এখন যদিও মিক্স অ্যান্ড ম্যাচ, সবাই মিক্স অ্যান্ড ম্যাচ নিয়ে কাজ করছে, কিন্তু এত ইন্ট্রিকেটলি একটা শাড়ির মধ্যে এতগুলো কাজ করতে আপনার অসুবিধে হয় না? না, অসুবিধা কিছু হয়নি, যখন দেখি মানে ম্যাচিংটা ভালো হচ্ছে তখন তো করা যেতেই পারে, এবং সময় সাপেক্ষ হলেও তাতে কোনো ক্ষতি নেই। আর এর সঙ্গে ম্যাচিং সুন্দর কাজ। এই শালটার ব্যাকগ্রাউন্ড একটু বলুন। এটাও কাশ্মীরি শাল, একদম পিওর কাশ্মীরি শাল, তার উপরে কাশ্মীরি ওয়ার্ক করা আছে এবং মাল্টি কালারের সুতো দিয়ে কাশ্মীরি ওয়ার্ক করা আছে। এটা যে কোনো শাড়ির সঙ্গে এই শালটা চলতে পারে, কারণ শালটার নিজস্বই একটা লুক রয়েছে। নিজস্ব একটা লুক রয়েছে, সাদা হোক কি যে কোনো শাড়ি, আমি তো বলবো সাদা কালো নির্বিশেষে এবং যে কোনো রং নির্বিশেষে এটা যে কোনো মানুষ পরতে পারে, কারণ অনেকগুলো রঙের সঙ্গে আপনি কাজ করেছেন, এক্সপেরিমেন্ট করেছেন, খুব সুন্দর। এটার প্রাইস রেঞ্জটা 1800। আর শাড়িটা? শাড়িটা 1000।
খুব সুন্দর। আচ্ছা, আমরা ফিরে আসি আপনার এই কালেকশনগুলোর মধ্যে। যেমন এই নীল রংটা, এই নীলটা কিন্তু ইটসেলফ খুব ব্রাইট। এটার সঙ্গে আপনি কিন্তু খুব মানে নীলটা খুব ব্রাইট, এটার সঙ্গে আপনি যে এমব্রয়ডারির সুতোটা ইউজ করেছেন সেটাও খুব ব্রাইট, যেমন অরেঞ্জ। আচ্ছা, এটা করার সময় আপনার একবারও মনে হয়নি কি যে দুটো ব্রাইট কালার ইউজ করব, যদি একটু অন্যরকম লাগে? কারণ আপাতত যেটা ফিনিশড লুক এসছে খুব সুন্দর এসছে, কিন্তু আমরা তো করতে করতে অনেক সময় মনে হয়, সেইগুলো কি আপনার মাথায় আসে? হ্যাঁ, এটা করতে গিয়ে আমার মনে হয়েছে ব্লু এর সঙ্গে অরেঞ্জটা কোনোদিনই যায় না, কিন্তু কাজ করতে গিয়ে দেখলাম তাতে যদি আমি একটু হোয়াইট টাচ দিই তখন কিন্তু শাড়িটার লুকসটাই অন্যরকম হয়ে যাচ্ছে। অদ্ভুতভাবে সাদাটা দিয়ে কিন্তু পুরো শাড়িটার লুকই চেঞ্জ হয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা, শাড়িটা কে পরবে তার উপর নির্ভর করে। যে শাড়িটা পরবে সে যদি একটু সুন্দরভাবে পরে এবং ম্যাচিং ব্লাউজ দিয়ে পরে, তাহলে কিন্তু শাড়িটা দেখতে ভীষণই সুন্দর। আচ্ছা, একটা ব্যক্তিগত প্রশ্ন, এই নীল শাড়িটার সঙ্গে যেখানে সাদা আর অরেঞ্জ কাজ করা হয়েছে, কি রঙের ব্লাউজ আপনি সাজেস্ট করবেন? আমি সাজেস্ট করব যদি খুব তার কমপ্লেকশন খুব ফেয়ার হয় তাহলে সেই বেস কালারের রংটাই পরুক। আদারওয়াইজ তার যদি শ্যামবর্ণ রং হয় তাহলে অরেঞ্জ কালারের সঙ্গে একটু সুতোর কাজ করা ব্লাউজ যেন পরে। বাহ, তার মানে কমপ্লেকশন অনুযায়ীও আমাদের মাথায় রাখতে হবে আমরা কি পোশাক পরব। সেটা পরতে হবে। খুব ভালো লাগলো দিদি আপনার সঙ্গে কথা বলে, অনেক তথ্য পাওয়া গেল, অসংখ্য ধন্যবাদ। নমস্কার। তাহলে তথ্য পাওয়া গেল তো? আপনাদের যদি কারোর সুপ্তিদির সঙ্গে যোগাযোগ করতে হয় আমাকে অবশ্যই লিখে জানাবেন। আর এই ফ্যাশন সেগমেন্ট কেমন লাগছে জানাতে ভুলবেন না কিন্তু। আজকের এই ফ্যাশন সেগমেন্ট এখানেই শেষ করি। নমস্কার। আজকের এই অ্যাডভান্স টেকনোলজির যুগে আমরা বা যারা বাবা মায়েরা আছেন তারা কম্পিউটার্স, ইমেলস, মোবাইল ফোনস এসব নিয়ে জীবনযাপনে কিন্তু খুব অভ্যস্ত, কিন্তু সাধারণ স্বাভাবিক মানুষের যে দৈহিক সম্পর্কের কথা সেটা কিন্তু তারা তাদের ছেলে মেয়েদের কিছুতেই বলতে পারেন না। যতই আমরা মডার্ন হই, যতই আমরা এগিয়ে চলি, এই জায়গাটায় কিন্তু আমরা বারবার আটকে যাচ্ছি। কিন্তু কেন? এটার কতটা প্রয়োজনীয়তা আছে? চলুন না আজকে এই নারীর স্বাস্থ্য বিভাগে এটা নিয়ে একটু আলোচনা করা যাক। আমাদের মধ্যে আজ আমরা পেয়েছি বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডক্টর আরতি বসু সেনগুপ্তকে। নমস্কার আরতিদি। আচ্ছা আরতিদি, এই সেক্স এডুকেশন ব্যাপারটা কি? সেক্স এডুকেশনটা বলা হচ্ছে যে আগেকার দিনে যে স্বাস্থ্য শিক্ষা ছিল সেইটাই একটা যৌন শিক্ষা। লোকে মনে করছে যে একটা সেক্স এডুকেশন। সেক্স কথাটা তো একটা ট্যাবু আছে, তো সেই জন্য আমরা সবাই ভাবছি যে এটাকে একটা ফ্যামিলি লাইফ এডুকেশন, যেটা টোটালিটি সবাই মিলে এটা বুঝতে পারে। কেননা ছোট ছোট ছেলে মেয়েরা, যারা উঠতি বয়সের ছেলে মেয়েরা, যারা আমাদের পৃথিবীতে প্রায় 5 ভাগের 2 ভাগ রয়েছে, এই ধরো 9-10 থেকে 18-19 এরম পর্যন্ত, কিংবা তারপরে এটা ভ্যারি করে, তাদের একটু যৌন শিক্ষা দেওয়া দরকার। সেক্স এডুকেশন কাকে বলে এইভাবে না বলে আমরা যদি বলি যে এরা জানাটাই ভালো বলে সেক্স এডুকেশনের প্রচলন এখন, যেটা তুমি আমি এর আগে কখনোই ভাবতে পারিনি। কিন্তু এটা কেন প্রয়োজন হয়ে পড়ছে হঠাৎ, এটা আপনি কেন মনে করছেন? এটা প্রয়োজন হয়েছে মানে আমরা যারা স্ত্রীরোগ বিশেষজ্ঞ, আমরা অনেককাল ধরে যারা আমাদের আগেও কিংবা আমরা এখানকারই মেয়ে যেটা দেখতে পাচ্ছি যে যেটা কাজ করে, যে এরা এই ছোটো ছোটো ছেলেমেয়েরা তারা তাদের নিজেদের অর্গান মানে রিপ্রোডাক্টিভ যে হেলথের যে কতগুলো অর্গান আছে, জনন স্বাস্থ্য যেটা বলে, তারা তাদের নিজেদের সম্পর্কে কিছুই জানে না। এবং এটা তো মানে আমাদের এই যে একটু আগেই যে কথাগুলো বললে যে আমরা এত টেকনোলজিক্যাল অ্যাডভান্স, ছেলেমেয়েরা চিরকালই মেলামেশা করতো, এখন মেলামেশা আরও বেড়ে গেছে। তো সবাই এটা মনে করছে যে আগে যেটা স্বাস্থ্য শিক্ষা ছিল, জনন স্বাস্থ্যের শিক্ষার একটা দরকার আছে এই বয়সের ছেলে মেয়েদের, বিদ্যালয়, শিক্ষালয় কিংবা বাড়িতে বাবা মারা যদি বোঝান, সেই জন্যই এটা দরকার আছে বলে। কারণ তারা মেলামেশা করবেই, কিন্তু সেটা তো আটকানো যাবে। হ্যাঁ, সেটা আটকানো যাবে না। তাছাড়া একটা এর আগে আমরা কতগুলো অসুখ শুনেছি, টিউবারকুলোসিস, ক্যান্সার, অনেক রকমের অসুখ, কিন্তু এখন একটা এইডস এসে পড়েছে। এইটার জন্য আরো বেশি দেখা যাচ্ছে যে জনস্বাস্থ্যের। আপনি কি মনে করেন ছেলেদের বেশি প্রয়োজন আছে এই শিক্ষাটার না মেয়েদের বেশি প্রয়োজন আছে? উভয় তো, দুজনেই জানতে হবে, কারণ একা মেয়ে জানলে তো হবে না। প্রেগনেন্সি অবশ্য একটা হঠাৎ মেলামেশার ফলে তো তাদের একটা গর্ভসঞ্চার হচ্ছে, সেটা মেয়ের হচ্ছে, কিন্তু ছেলেটা যদি না জানে
তাহলে উভয় তো, এটা তো মেলামেশা উভয়, ছেলেদের নিশ্চয়ই জানতে হবে। আজকে আমরা বলছি এইসব আলোচনার মধ্যে একটা মেল ফ্যাক্টর আনতে, ছেলেদের নিশ্চয়ই জানতে হবে। আচ্ছা দিদি, কত বছর বয়স থেকে এই শিক্ষাটা দেওয়া উচিত বলে মনে হয়? কত বছর মানে যখন ছেলেমেয়েরা মার সঙ্গে রয়েছে, এখন দেখা যাচ্ছে যে স্কুল থেকে তারা শিখছে, বিদ্যালয় শিক্ষালয়ে তাদের একটা শেখানো হচ্ছে। হ্যাঁ, অনেক এনজিও যারা, তারা এই বেসরকারি যারা সংস্থা আছে তারা এগুলো শেখাচ্ছে এবং স্কুলেও তারা যাচ্ছে। রিসেন্টলি হয়তো জানো আমরা একটা স্কুল এডুকেশন কমিটিতে রাজ্য সরকারও এটা ঢোকাবার চেষ্টা করছে, কিন্তু বাবা মার সঙ্গে যখন আছে, সেই সময় যখন উঠতি বয়সের ছেলেমেয়েরা, সেই সময় কিন্তু বাবা মা বাড়িতে যারা আছে, ছেলেদের যারা কাকা কি যারা ছেলেরা আছেন মেল মেম্বার, বিশেষ করে মা পিসি যারা আছেন, উঠতি বয়সের ছেলে মেয়েদের তারাই শেখাবেন। আপনার মনে হয় যে বাড়ি থেকেই এই শিক্ষাটা প্রথম শুরু নিশ্চয়ই হওয়া উচিত? তাদের দায়িত্বটাই বেশি। হ্যাঁ হ্যাঁ, তাদের দায়িত্ব। স্কুল কলেজে যাবার আগে তারা তো বাড়িতেই থাকছে, বাড়িতে থাকছে আর স্কুলে বেশি থাকছে। সুতরাং উভয় তো যদি ভাগ করে নেওয়া হয়, বই তো অনেকেই পড়ে, বই যারা না পড়ে তাদের কিন্তু আলাদা একটা শিক্ষার ধারা আছে, সেটা থেকে কিন্তু এই ছেলেমেয়েরা অনেক ভালো বুঝতে পারে। আচ্ছা দিদি, এই মানে সেক্স এডুকেশনের ফলে কোনো মানে ব্যাড এফেক্টস কি হতে পারে আমাদের সমাজের উপর? ব্যাড এফেক্ট যেটা, সেটা সেইভাবে হয় না, কারা বোঝাচ্ছে কিভাবে বোঝাচ্ছে, এইটা কিন্তু এই যে কথাটা হলো না, টেকনিক্যাল লোক, একটা টেকনিক্যাল লোক, একটা ডাক্তার, তারা পড়াশুনো করেছে, তারাই যদি আজকে যে সাবজেক্টটা জানে, তারাই যদি এইটা একেবারে সুন্দর করে বুঝিয়ে স্কুল কলেজে যারা পাঠ্যক্রমের মধ্যে তারাই পড়াবে। বাড়িতে এখন বাবা মা তাদের এখন বলা হচ্ছে যে তোমরা জানো শেখো, তারা তো আর ওভাবে করে, কিন্তু তাদের ঠিক কি বিষয়টা সেইভাবে যদি বুঝিয়ে দেয়, তারা কিন্তু সেভাবে বোঝাতে পারে। ব্যাড এফেক্টস ওভাবে হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই, কিন্তু ভুল যদি বোঝে, ভুলের শিকার তো তারা হবে, ঠিক মতো বুঝলো না, তখন তারা ভুলের শিকার হচ্ছে। আচ্ছা, এখন তো গভর্নমেন্ট এই সেক্স এডুকেশনের ব্যাপারে অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে, প্লাস স্কুল কলেজেও ব্যাপারটা আস্তে আস্তে আসছে। এতে দিদি আপনার কি মনে হয় কোনো উন্নতি দেখতে পাচ্ছেন আপনি? এটা মানে অনেকদিন আগে থেকে এগুলো তো হচ্ছে, তো এর উন্নতি নিশ্চয়ই হচ্ছে, এইটার বলতেই হবে। কারণ এর আগে তো আমরা ভাবতে পারিনি যে স্কুল কলেজ কিংবা এইগুলো একটা আলোচনা হবে, সবাই মিলে বসে এগুলো বলবে। আসলে মেলাপয়সার ফলে যে গর্ভপাতটা হচ্ছে, সেগুলো আমাদের কাছে আসছে, তার যে কুফল সেগুলো ছোট ছোট ছেলেমেয়েরা তারা আমাদের কাছে আসছে। এই গর্ভপাতের সঞ্চারটা হচ্ছে, তারা কি ব্যাপারটা বুঝছে না, সেই জন্য তারা গার্জেন জানে না, বাড়ির লোক জানে না, ওই জন্যই কিন্তু এই ব্যাপারগুলো এরা বলছেন এবং আমরা গিয়ে বলছি, সেটা ভালোই হচ্ছে। আজকাল এটা তাহলে উন্নতি দেখতে পাচ্ছেন আপনি এর মধ্যে? দিদি, বিদেশে এই এডুকেশন সিস্টেমটা কিরকম? বিদেশে আমাদের মতো করে আমরা নিয়েছি। বিদেশে অবশ্য এখন যেটা বিদেশের একটা প্যারামিটার কিংবা মডিউল, এটা মানে ন্যাশনাল কাউন্সিল, যেটা অল ইন্ডিয়ার একটা বডি আছে, NCERT আমরা বলি, তারা বলছে যে পাঠ্যক্রমে এগুলো দিয়ে দিন। ওরা যে মডিউল দিয়েছে, এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সেভাবে মানে এখনও আমরা নিতে পারিনি। বিদেশে ওরা যেমন ওরা নানান রকমভাবে স্ট্রিট চিলড্রেনদের ওরা সেইভাবে পথনাটিকা করে, কিংবা ওখানে ধরো বাড়িতে গিয়ে বসে পড়ে, ওরা গিয়ে বলল যে এটা ওটা। আমাদের এখানে কিন্তু ভাই সেভাবে করা যাচ্ছে না। ওদের স্কুল কলেজ, ওদের মানে বিশ্ববিদ্যালয়, ওদের পাঠ্যক্রমের মধ্যে যেভাবে নিয়ে ওরা করছে। সম্প্রতি আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমি এটুকু গর্ব করে বলতে পারি, যেহেতু এগুলো নিয়ে অনেক দিন কাজ করছি, মানে এখনকার যিনি বিশ্ববিদ্যালয়ের মানে ভাইস চ্যান্সেলর, তিনি এটাকে নিয়ে আমরা 3-4টে ওয়ার্কশপ করেছি। এখানে সিস্টেমটা কিভাবে শেখানো? থ্রু ওয়ার্কশপ? থ্রু ওয়ার্কশপ তো ওপর থেকে, আমরা স্কুল কলেজে ঢুকতে পারছি না, আমরা স্কুল কলেজে গিয়ে বলছি দিদিমণিরা ভাবছি কি একটা বলবে, কিন্তু সেই জন্যই যাতে ওপর মহল থেকেও একটা হয়, সবাই মিলেই কিন্তু এটা চেষ্টা করা হচ্ছে। মানে পাঠ্যক্রমের মধ্যে সেমিনার, কথা বলা, তারপরে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, বিশেষ করে গ্রামে যারা বিভিন্ন রকম, আমরা যে গ্রামে যাই আমরা বহু বছর ধরে বলতে, আমরা নানান রকমভাবে তাদের বুঝিয়ে দিচ্ছি তোমরা করো, কিন্তু আমরা যাচ্ছি। ওই যে বললাম যে টেকনিক্যাল কথাগুলো কিন্তু আমাদের দিয়ে বলতে হবে। মানে ধরুন আপনারা এই ওয়ার্কশপ অর্গানাইজ করলেন বা আমাদের পশ্চিমবঙ্গে, এতে রেসপন্স পান? মানে বাবা মায়েরা ছেলে মেয়েদের পাঠাবে এটা? হ্যাঁ, আগে তো ভাবতে পারিনি, আগে ধরুন না যাবে না,
এখন তো গ্রামে শাশুড়ি শ্বশুর বাড়ির লোক তারা কিন্তু বেশ আসছে, হ্যাঁ ওরা বুঝতে পেরেছে যে এত কষ্ট করে যখন ডাক্তাররা আসছে আমরা গিয়ে শুনি। আবার এবার এখানেও কিন্তু এটা হচ্ছে, স্কুল কলেজে যেটা ঢুকতে পারতাম না এখন আলাদা করে তারা ক্লাস ছেড়ে দিচ্ছেন, টিফিন আওয়ার ছেড়ে দিচ্ছেন, তারা নিজেরাই এগিয়ে আসছেন। আচ্ছা দিদি, এই সেক্স এডুকেশনের ব্যাপারে আপনি তো আমার সঙ্গে এত আলোচনা করলেন, কিন্তু তবু আপনাকে একটা রিকোয়েস্ট করবো, আমাদের দর্শকদের যারা বাবা মা আছেন বা স্কুল টিচার যারাই দেখছেন আমাদের অনুষ্ঠান, তাদের যদি কোনো সাজেশনস দেন এই ব্যাপারে। আমি সবার জন্যই বলবো, সেক্স এডুকেশন কিন্তু সেক্সোলজি নয়, এটা খুব ভুল ধারণা। আজকাল যেটা হয়েছে সেটা হচ্ছে যৌন শিক্ষা কথাটার মধ্যে যে টাবু আছে এটা বলতে হবে, এবং লোকের যৌন কথাটা জানতে হবে, জনন স্বাস্থ্য জানতে হবে, এবং মেয়েরা ছেলেরা উভয়তই যে বিপদে পড়ছে, জনসমাজ কিন্তু বাড়িতে যারা গার্জেন বাইরে সবাই একটা তো দায়িত্ব, শুধু যে একটা প্রিন্ট মিডিয়া কিংবা এই মিডিয়ার দায়িত্ব তা কিন্তু নয়। আপনারা এখানে যে আলোচনা করছেন এটা নিশ্চয়ই একটা, মানে আমি তো বলবো এটা শিক্ষামূলক, এই শিক্ষামূলক যে বলা যাচ্ছে এটাই আমার ভীষণ ভালো লাগছে সবাইকার জন্য। লোকে নিতে হবে, লোকে জানতে হবে, মানে লোকে নিতে হবে, এবং সেটা সবার জন্য। অনেক ধন্যবাদ দিদি। আরতি দিদির সঙ্গে আমাদের এই যে আলোচনাটা আজকে হলো, আশা করি আপনারা সবাই মন দিয়ে শুনেছেন, এবং এটা শোনা কিন্তু খুব প্রয়োজন। শুধু শোনা নয়, এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আপনারা যারা বাবা মায়েরা রয়েছেন তারা ছেলে মেয়েদের সঙ্গে ফ্রিলি ফ্র্যাঙ্কলি মিশুন, আলোচনার মাধ্যমে এটা ওদের বোঝানোর চেষ্টা করুন। স্কুল টিচার, স্কুলেরও নিশ্চয়ই দায়িত্ব রয়েছে, কিন্তু আমরা যারা বাবা মা রয়েছি বা বাড়িতে যারা রয়েছে পরিবারের সবাই, আমাদের কিন্তু একটা বিরাট ভূমিকা আছে এর মধ্যে। আজ তাহলে চলি, এখানেই শেষ করছি। আবার পরের দিন দেখা হবে। আমাকে চিঠি লিখতে ভুলবেন না, ঠিক আছে? আর চিঠিতে আমার নামটা মনে আছে তো? দেবযানী লিখে দেবেন কিন্তু। চলি, নমস্কার। নমস্কার, আমি কাঞ্চনা। আমাদের আসলে প্রত্যেকের জানেন তো ইচ্ছা থাকে আমরা সমাজের জন্য কিছু না কিছু একটা করি, কিন্তু সর্বক্ষেত্রে সেটা সম্ভব হয় না। পারিপার্শ্বিকতার কারণে বলুন কিংবা নিজেদের চেনা গণ্ডির বাইরে আমরা যেতে পারি না। কিন্তু যে সংস্থাটি গিয়ে, অর্থাৎ নিজেদের চেনা গণ্ডির বাইরে গিয়ে সমাজের 8-4টে মানুষের উপকার করেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে সাশা। আজকে আমি চলে এসেছি সেখানে এসে তার চারপাশটা দেখে আমার একটা কথাই মনে হয়েছে যে এখানকার জিনিসগুলোর মধ্যে যেন এমন একজনের ছোঁয়া আছে যে আমার খুব আপনজনের, যার কাছে আমি সহজেই নিজে পৌঁছে যেতে পারি। আসুন আপনাদেরও পৌঁছে দিই তার কাছে, আমার সঙ্গে দেখতে থাকুন। এবারে আমরা আলাপ করব সাশার কর্ণধার সুদত্তাদির সঙ্গে। নমস্কার সুদত্তা। আচ্ছা সুদত্তাদি, অনেকেই জানে না যেমন সাশা প্রতিষ্ঠানটি কি এবং এরা কাদের জন্য কাজ করে, এটা সম্পর্কে যদি আমাদের দর্শকদের একটু ক্লিয়ার আইডিয়া করে দেন। সাশা আসলে এটা 25তম আমাদের বছর চলছে। আমরা একটা অ্যাসোসিয়েশন এবং আমাদের মার্জিনালাইজ উইমেন্স গ্রুপস, নারীদের গ্রুপস এবং আপনার ক্রাফটস পিপলদের নিয়ে, মানে যারা হাতের কাজ করেন মূলত তাদের নিয়ে এবং তাদের মানে আপলিফটমেন্টের জন্যে এই সংস্থাটি গড়া হয়েছিল। এবং আজকে আমরা অল ওভার ইন্ডিয়া, আমাদের পুরো ভারতবর্ষে আমাদের গ্রুপস রয়েছে। আমাদের প্রায় 160টি বড় গ্রুপস রয়েছে, যার অন্তরে আবার আরও ভাগ আছে। এবং আমরা সেই নর্থ ইস্ট, আর যেহেতু আমরা কলকাতায়, আমাদের নর্থ ইস্ট আর ওয়েস্ট বেঙ্গল এই জায়গাটায় আমাদের বেশিরভাগই কাজ হয়ে থাকে। এবং আমরা আজকে 25 বছরে পড়ে আমাদের খুবই গর্বের একটা ব্যাপার যে আমরা ভীষণভাবেই সারা বিশ্বে আমরা এক্সপোর্ট করতে পারছি এই সংস্থার জিনিসপত্র।
আচ্ছা, এখানে সাশা এসে আমি যা জিনিস দেখছি প্রত্যেকটি হাতের তৈরি জিনিস, এবং এগুলো কি শুধু মহিলারাই তৈরি করে থাকেন না পুরুষ শিল্পীরা এর সঙ্গে যুক্ত আছে? অনেক পুরুষ শিল্প গোষ্ঠী আমাদের সঙ্গে যুক্ত আছে, মেয়েরাও আছে, কারণ অনেক মানে আমাদের যেরকম টাইপের কাজ আমরা আর যেরকম আমাদের সংস্থা, আমরা মেয়েদের খুবই মানে আর কি সাপোর্ট করে থাকি। তবে অনেক পুরুষ মানে হাতের কাজে তো মেনলি ছেলেরাই করে থাকে, আমাদের যেটা হেরিটেজ সেটাতে যদি তুমি দেখো ছেলেরাই তো করে থাকে, সঙ্গে সঙ্গে মহিলারাও আছেন। আর তবে এই নয় যে এটা মূলত খালি মেয়েরাই করেছে এরকম। আচ্ছা, এবার আমরা সাশায় ঘুরে ঘুরে প্রত্যেকটা জিনিস দেখব। হয়তো সব জিনিস দেখা সম্ভব হবে না, কিন্তু কিছুটা আইডিয়া আপনারা পেতে পারেন। প্রথমেই আমি চলে আসছি, এটা জুয়েলারি বক্স হিসাবেও ব্যবহার করা যেতে পারে এইসব বক্সগুলোকে। আবার লিপস্টিক রাখার জন্য ছোটোখাটো জিনিসপত্র, চাবির রিং, লিপস্টিক রাখার যেমন বক্স আছে, আয়না আছে সুন্দর সুন্দর। আয়নাটা একটু দেখাই, নিজের মুখটা একটু দেখে নিই। আচ্ছা, তবে ফটো স্ট্যান্ড আছে। এইগুলো কি ধরনের কাজ? এবং বটুয়া তেমন বিভিন্ন আছে, পার্স আছে, এগুলো খুব সুন্দর সুন্দর। এগুলো সম্পর্কে যদি কিছু বল। এগুলো মূলত আমাদের কিন্তু দেখবে একটু ডিজাইনটা অন্যরকম। আমাদের অনেক ডিজাইনার, উই আর ভেরি লাকি সেদিক দিয়ে। আমাদের প্রচুর ডিজাইনার আমাদের সঙ্গে কাজ করেছেন ফ্রম ভেরিয়াস ইনস্টিটিউটস, প্লাস আমাদের অনেক বড় বড় ডিজাইনাররাও এর সঙ্গে মানে যুক্ত বলে আমরা একটু নতুন ধাঁচে জিনিসটা ঢালতে পেরেছি। এবং যেহেতু আমাদের এটা একটা ইন্টারন্যাশনাল বডির সঙ্গে যুক্ত, যেরকম দি ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অল্টারনেটিভ ট্রেডিং বলে, তাদেরও অনেক আমরা এক্সপোর্ট করি তাদের মাধ্যমে। এবং আমাদের মানে এটা আর কি পুরো ব্যাপারটা ন্যায্য দামের ওপর, যে আর কি বানাচ্ছে সেও যাতে ভালো উপার্জন করতে পারে এবং ঠিক দামে যেটা সেটা বিক্রি হয়, সেটারও একটা আমাদের একটা প্রিন্সিপাল স্ট্যান্ড নিতে হয় এই ব্যাপারগুলোর উপরে। এবং যেহেতু আমরা ইন্টারন্যাশনাল বডির সঙ্গে যুক্ত, আমরা অনেক ডিজাইন হেল্পও তাদের কাছ থেকে পাই, তাইলে দেখবে একটু অন্যরকম। এবার পাশে একটা দেখছি মধুবনী পেন্টিং এর মধ্যে এটা ওয়াল হ্যাঙ্গিং আছে, তাই তো? ওয়াল হ্যাঙ্গিং আছে রয়েছে, বাট ইউ ক্যান অলসো মানে এটা প্লেটের মতো আর কি, এটা এমনি সাজিয়েও রাখতে পারবে। নিচে আবার সেই ব্যাগ আছে অনেক রকম, এইগুলোর ওই কিন্তু ব্যাগ নয়, এগুলো বিচ ম্যাটস, ফোল্ড করে তুমি মানে মাদুরের মতো এটা তুমি নিয়ে যেতে পারো সঙ্গে, একটা ব্যাগের মতো করে, এবং এটা জাস্ট খুলে যায় পুরো পাটটা, একদম পুরো একটা মাদুর। হ্যাঁ, পিকনিক টিকনিক যদি কোনো দিন। আর সামনে শীতকাল, সুতরাং পিকনিকে তো সবাইকে যেতে হতেই পারে। এবার ক্যান্ডেলস আমাদের জীবনকে আলোকিত করার সঙ্গে সঙ্গে ঘরকেও আলোকিত করবে। এই ক্যান্ডেলসগুলো প্রত্যেকটা এক এক ধরনের এক একটা ডিজাইন আছে, এবং এগুলো সম্পূর্ণ হাতের তৈরি, আর অনেক সংস্থা এর সঙ্গে যুক্ত। আচ্ছা, এবার এই জিনিস সেটা চলে আসি। এগুলো যেমন পোড়া মাটি, এবং এটা হচ্ছে যেটাকে বলে গ্লেজড পটারি, মানে পোড়া মাটির ওপরে একটা টেরাকোটা, একটা মানে সেরামিক গ্লেজ দেওয়া। প্রত্যেকটার খুব সুন্দর সুন্দর লাগে। ক্যান্ডেল হোল্ডার আছে ওপরে, দইয়ের বাটি মানে সেট করার জন্যে। এতে জানো তো সবচেয়ে ভালো দই পাতা যায় এই, তাই নাকি? পাত্রতে এই যে এটা দেখো তো, এটা দই পাতার জন্যই। এটার মধ্যে একটা ছোট্ট গর্ত করা আছে, তাতে ব্রিজ আর কি, তাতে দইটার সেটিংটা ভালো হয়। এবার চলে আসি, এখানে নিচে একটা বাথরুম সেট আছে, তার ওপরে আছে বিভিন্ন ধরনের প্লেট, ওয়াটার প্লেটস রয়েছে, এটা আবার ট্রে রয়েছে একটা। এটা একটা আমাদের এখানকার ডিজাইনারের তৈরি, উনি একটি গ্রুপকে নিয়ে বানিয়েছেন। এটা বাঁশ এবং এমনি মানে গ্লাসের মধ্যে এই পাতাটা, এটা কি খুব সিম্পল ব্যাপারটা, কিন্তু খুব অন্য ধরনের দেখতে। এগুলো তোমার গ্রাসের তৈরি, হ্যাঁ, সেটাকে স্টেন করে, এটা সাউথ থেকে আসে, কিন্তু এটা একটা খুব মানে আর কি শহরতলিতে তৈরি হয় আর কি, সাবাবসে তৈরি হয়। এবং ওরা যারা বানায় তারা এই যেখানে এটা তৈরি হচ্ছে তার আশেপাশেই থাকেন। এটা কি মানে বাড়িতে এমনি সাজা, এটা খুলে যদি দেখা, এটা একটা মানে ইটস লাইক আ টেবিল রানার, একটা লম্বা কোনো জায়গা থাকলে সেখানে পেতে দেওয়ার, পেতে সুন্দর লাগে। আর জল টল মানে মুছে ফেলা যায় এটা থেকে, মানে ইটস ওয়াটার টাইট আর কি।
আর সামনে তো আমি অনেক কিছু দেখতে পাচ্ছি, ন্যাপকিনস আছে, তাছাড়া আমি যে ড্রেসটা পরে আছি সেই ড্রেসটাও কিন্তু এখানকার। এখানে এত সুন্দর সুন্দর ডিজাইনার ওয়্যার পাওয়া যায়, একবার আসলে আর অন্য কোথাও গিয়ে মনে হয় না কেনার খুব একটা দরকার পড়বে। তো এই যে ড্রেসগুলো আমি পরে আছি সেগুলো ডিজাইনারও কি আলাদা কোনো? হ্যাঁ, সেগুলো অনেক মানে তুমি যেটা পরে আছো 3টে ডিফারেন্ট গ্রুপসের বানানো, কানের দুলটা নিয়ে 4টে। হ্যাঁ, তো দের অল লাইক বিভিন্ন ডিজাইনার এগুলো করেছেন। এবং এটাও আমি বলতে চাই যে আমাদের সঙ্গে অনেক মানে জানা মানা ডিজাইনাররা কাজ করেছেন বলে দেখবে আমাদের জামার টিটিংগুলো কিন্তু খুব ভালো, মানে কাটগুলো খুব সুন্দর করে করা। আরেকটা জিনিস, এগুলো সমস্ত ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস। হ্যাঁ, মানে দেখবে সমস্ত পিওর কটন কিংবা ফুল সিল্ক এইসব জিনিস দিয়ে তৈরি। অনেক ধন্যবাদ সুজাতা। ধন্যবাদ আশা। আমার এখানে এসে ভীষণ ভালো লাগছে, আপনাদেরও নিশ্চয়ই এসে ভালো লাগবে। আর এই সংস্থার সঙ্গে যদি আপনারা জড়িত হতে চান, এখানের সংস্থার সঙ্গে জড়িত হয়ে যদি আর 4টে মানুষের জন্য কিছু করতে চান, অবশ্যই আমাকে চিঠি লিখুন। আমার ঠিকানা আপনারা সকলেই জানেন। নারী দেখতে থাকবেন, সবাই ভালো থাকবেন। নমস্কার। এসে গেছি নারীর রান্নাঘর নিয়ে, নতুন রান্না নিয়ে। আমি মনামি, আর আমার সঙ্গে আজকে আছেন ডায়েটিশিয়ান মেরিনা দাশগুপ্ত। উনি কর্পোরেট অফিসে খাবার ডেলিভারি করে থাকেন এবং নার্সিংহোমে করে থাকেন। তো মেরিনাদি, আপনি আজকে আমাদের কি নতুন রান্না শেখাচ্ছেন? আজকে আমি করব জিরে ইলিশ ভাপে করব। জিরে ইলিশ ভাপে? এরকম আমরা নাম তো কেন? এমনিতে সর্ষে বাটা দিয়ে ভাপে খেয়েছি। হ্যাঁ, সেই জন্যই বলছি। ওটা জিরে দিয়ে জিনিসটা ভাপে করব। সেই জন্য জিরে হ্যাঁ, ইলিশ জিরে ভাপে। ঠিক আছে, কি কি লাগছে? লাগছে টক দই, কাঁচা সর্ষের তেল, শুকনো লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, আর জিরে বাটা, আর হলুদ গুঁড়ো। জিরে বাটা, হলুদ গুঁড়ো, আর এই শুকনো লঙ্কা জাস্ট ভেতরে বিচিগুলো ফেলে দেওয়া আছে, জাস্ট শুধু ওপরে শুকনো লঙ্কার ভেতরে বিচিগুলো বার করে দিয়ে শুধু ওপরে ওটা। এরকম কেন? ওটা আসলে ডেকোরেশনের জন্য বলতে গেলে, আমি ওই একবারই প্রিপারেশনের সময়, হ্যাঁ, ডেকোরেশনের জন্য। আচ্ছা, আর ইলিশ মাছ তো? ইলিশ মাছ তো আছে। ক পিস আছে? এখানে 4 পিস আছে। 4 পিস ইলিশ মাছ আছে। ঠিক আছে, তাহলে শুরু করে দাও। সর্ষের তেল লাগছে? হ্যাঁ, সর্ষের তেল আছে। সর্ষের তেল। গ্যাস চালাবো? গ্যাস লাগবে না, আমি একবারে ওটা সব মেখে আমি মাছটা বসিয়ে দিচ্ছি। কন্টিনিউ। এই রান্নাটা তোমার কার কাছ থেকে শেখা? এইটা আমার বাবার কাছ থেকে শেখা। বাবার কাছ থেকে? মানে তোমার বাড়িতে বাবা মা দুজনেই রান্না করে? হ্যাঁ, দুজনেই খুব ভালো। বেশি কে ভালো রান্না করে? ভালো বলতে দুজনে দু টাইপের রান্নাটা ভালো পারে আর কি। তো তার মধ্যে বাবাই বেশি ভালো করে। বাবা বেশি ভালো রান্না করে। লঙ্কা গুঁড়ো? লঙ্কা গুঁড়ো এই হাফ টেবিল স্পুনের মতো। এটা ওই যে যেরকম টেস্ট অনুযায়ী লাল। এবার ঝালটা কেউ যে যতটুকু খায়। জিরেটা আমি বেশি দেবো, কারণ এটা মেইন এটাই হচ্ছে উপকরণটা হচ্ছে জিরে। হ্যাঁ, জিরেটা সবটাই দিয়ে দিচ্ছি আমি। জিরেটা বেটে রাখা? বেটে। কতক্ষণ আগে বাটা হয়েছে? মানে কতক্ষণ রাখা যাবে আর কি? এটা রাখা এই 10-15 মিনিট আগে ওটা বেটে নিলেই হবে। কোনো হাফ এন আওয়ার আগে বাটলেও কোনো ব্যাপার নেই। মানে বেশিক্ষণ হলে অসুবিধা কিছু? না, অসুবিধা কিছু নেই। একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো ওই আন্দাজ মতো। জিরে কতটা আছে এটাতে? জিরে এখানে আছে 4টে পিসে, তো 4টে পিসে 50 গ্রাম জিরে আছে। আচ্ছা, একটু অল্প হলুদ, একটা আর নুনও আন্দাজ মতো দেবো। চিনি লাগছে না? চিনি একদম অল্প। টক দইটা দেবো তো, ওই জন্য একটু চিনি দেবো। এটা একটু টক না, টক হবে না। টকটা যাতে না হয় ওই জন্য তার সাথে একটু চিনি দিয়ে দিয়েছি। আর টক দইটা দিচ্ছি, টেস্টটাও হবে প্লাস মিক্সিংটা করার জন্য। কতটা দিচ্ছ টক দই? টক দই এই 1.5 চামচ। আচ্ছা আচ্ছা, এটা টক দইটা যেটা সেটা ঘরে পেতে রাখা হয়? হ্যাঁ, ঘরে পেতে। সেটাতে হবে? হ্যাঁ, সেটাতে। আবার কিনে করলেও হয়ে যাবে। এবার এটাকে না, কোনটাতে বেশি ভালো হয় গো? ভালো হয় কোনো ডিফারেন্স নেই, দুটোতেই মোটামুটি ভালোই হয়। ঘরের দইটা তবে ভালো যদি বসে তাহলে ওটা
ভালোই হবে, খারাপ হবে না। দুটোতেই করা যেতে হ্যাঁ, পারে। দুটোতেই করা যেতে পারে। এবার মশলাটাকে না পুরো ভালো করে মিক্স করে নিতে হবে। খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে, সেটা কিসের গন্ধ? ওটা এই যে জিরে বাটার গন্ধ, জিরে বাটার এই গন্ধ। প্রিপারেশনটাতে জিরে বাটাটার গন্ধটাই হচ্ছে মেইন আর কি, জিরে। তোমার নিজের কি রান্না করতে সবচেয়ে ভালো লাগে? আমি আসলে সব ওই বেসিক্যালি ওই বাঙালি, একদম টিপিক্যাল বাঙালি যে রান্না আছে আমি ওগুলো করতেই বেশি ভালোবাসি। এবার একটু সর্ষের তেল দেবো। হ্যাঁ, তেলটা একটু ওইগুলো সবটা মাখিয়ে নিয়ে তারপর তেলটা। তারপরে হ্যাঁ তেলটা সবার কতটা? লাস্টে এই তো 4-5 চামচ। অনেক বেশি? হ্যাঁ, অনেক বেশি লাগে? তেলটা একটু বেশি লাগে। 5 চামচ। মানে এইটা রান্নাটার আগের ব্যাপারটাই আর কি। হ্যাঁ, আগের ব্যাপারটা একটু বেশি, মানে মাখানোটা, তারপর পুরোটাই। এবার সবটা মশলা না ভালো করে মাছের মধ্যে মিক্স করে দিতে হবে। আচ্ছা, এটা মাছের মানে কি রকম ধরনের পিসে ভালো হয়, এরকম কিছু আছে? মোটামুটি হ্যাঁ, কোলের দিকটা হলে ভালো হয়। যদি কোল হয় ওরকম হলে জিনিসটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো হয় আর কি। আচ্ছা, এই যে মানে এতে যে অনেকটা তেল দেওয়া আছে, এরপর রান্নার সময় কি আলাদা করে তেল লাগবে? আর কিছু তেল এই আর তেলটাতে কিছুই হয়ে যায়? লাগবে এমনিতেও তো ইলিশ মাছের তেল হ্যাঁ থাকে। তেল থাকে। এবার আমি যেটা মিক্সিং আর কিছু দরকার নেই, তাতেই হয়ে যাবে। এটা মাখিয়ে কতক্ষণ রাখতে হবে? এই 10 থেকে 15 মিনিট। 10-15 মিনিট রাখতে হবে, হয়ে যাবে। ঠিক আছে, আমার মিক্সিং হয়ে গেল। এবার আমি লঙ্কাগুলো ওপরে দিয়ে দেবো। হ্যাঁ, ওইটা এখনই দিয়ে দিতে? হ্যাঁ হ্যাঁ, এখনই আমি দিয়ে দিচ্ছি। এবার মাইক্রোতে ঢুকিয়ে দেবো। আচ্ছা, কত টেম্পারেচার দেবে? আচ্ছা মেরিনা দি, এটা তো আমরা আজকে মাইক্রোওভেনে করলাম, কিন্তু যাদের বাড়িতে মাইক্রোওভেন নেই তারা কিভাবে করবে? ওরা গ্যাসের মধ্যে করতে পারে। একটা ডেকচিতে গরম জল নিয়ে এবার গ্যাসটা মানে পুরো ফুল দেওয়া থাকবে স্টিম। এবার তার উপরে একটা স্টিলের কন্টেনারে সেটা করতে হবে। স্টিলের কন্টেনারে করতে হবে। আমি তো এটা কাঁচের কন্টেনারে করেছি, মাইক্রোওভেনে করবো বলে এবার স্টিলের কন্টেনারে ওটা মেখে ইলিশ মাছটাকে ওই ডেকচির ওপর ওটাকে বসিয়ে দিতে হবে, দিয়ে ওটা ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে। পেপারটা যেটা, পেপারটা হ্যাঁ ওটাতেই হয়ে যাবে। ওই ডেকচিটা বসবে, তার উপরে স্টিলের থালাটা। সেটাতে কতক্ষণ সময় লাগবে? সেটাতে 15 মিনিটের মতো লাগবে, 15 থেকে 20 মিনিট। একটু বেশি সময় লাগবে? হ্যাঁ, একটু মাইক্রোওভেনে জ্বালে তার থেকে একটু বেশি সময় লাগবে। আচ্ছা, এটা আমরা মানে কখন কিসের সঙ্গে খেতে ভালো লাগে? এইটা বিশেষ করে ইলিশ মাছটা তো এই পুজোর পরে, মানে সরস্বতী পুজোর পর, যেটা জানুয়ারি মাসে মানে পরে। শীত এখন ইলিশ মাছটা পাওয়া যায়, কিন্তু শীতকালে যেটা জানুয়ারি মাসে ইলিশ মাছটা ভালো হয় সরস্বতী পুজোর পরে, তখন টেস্টটা আরো বেটার হয়। ইলিশ মাছ যত বড় হবে, বর্ষার পরে, হ্যাঁ বর্ষার পরে যেটা, তখন খেলে জিনিসটা আরো বেটার কোয়ালিটি, ন্যাচারালি জিনিসটা খেতে ভালো হবে। আর ওটা ভাত দিয়ে খেতে ইলিশ মাছ তো ভাত। আচ্ছা, আমার মনে হয় এটা হয়ে গেছে, 10 মিনিট তো হয়ে গেছে। এবার আমি একটা কন্টেনার একটা স্পুন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু, মানে এটা শুরু থেকেই। গার্নিশিং এর জন্য কি কি আছে আমাদের কাছে? এর জন্য তো এমনিতে সমস্ত মশলা বলেছিল শুকনো লঙ্কাগুলো লঙ্কাটা গার্নিশিং এর জন্য। আর কি কি এমনি ইউজ করা যায়?
ইউজ বলতে মোটামুটি যা দিয়েছি আজকে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো ওগুলোই ইউজ, এছাড়া আর এক্সট্রা কিছু আর দরকার নেই। আর এই যে শুকনো লঙ্কাগুলো এগুলো আমি জাস্ট স্পর্শ মানে দেখতে ভালো লাগে ওই জন্য দিয়েছি। খাওয়াতে হবে ভাতের সাথে। হ্যাঁ, আর ভাতের সাথে না শুকনো শুকনোই ভালো লাগে। এই যেটা গ্রেভি যেটা হয়েছে সেটা জিরেটা যার জন্য বেশি দিতে লাগে, কারণ অন্য জল আমি কিছু দিচ্ছি না, জল কিন্তু একদমই দেওয়া হয়নি। হ্যাঁ, শুধু দই, এবার দইয়ের মধ্যে যে যতটুকু জল থাকে সেটাতেই হয়ে হ্যাঁ সেটাতেই হয়ে গেছে। টেস্ট করতে পারি? হ্যাঁ, টেস্ট করে রাখো। খুব ভালো খেতে হয়েছে, একটু টক টক হয়েছে। সেটা কি টক দইয়ের জন্য? টক দইয়ের জন্য টক দইয়ের জন্য। তো ওই ব্যাপারটাতেই হয়ে যাবে। ওটা একটু বেশি সময় লাগবে, 15 মিনিট সময় লাগবে। 15 থেকে 20 মিনিট সময়। জিরে ইলিশ করতে লাগছে ইলিশ মাছ 4 পিস, জিরে বাটা 15 গ্রাম, হলুদ গুঁড়ো 1/2 চামচ, সর্ষের তেল 30 গ্রাম, টক দই 2 চামচ, চিনি পরিমাণ মতো। ইলিশ মাছ ধুয়ে একটি পাত্রে রাখুন, এর সাথে জিরে বাটা, হলুদ, টক দই, চিনি, সর্ষের তেল ইলিশ মাছের সাথে মেখে নিন। পাত্রটিকে ওভেনে ঢুকিয়ে দিন, 10-15 মিনিট বেক করুন। হয়ে গেলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। রেসিপিটা আপনারা লিখে নিয়েছেন, বাড়িতে রান্না করে ফেলুন, খেয়ে আমাদের চিঠি লিখে জানান কেমন লাগলো।